আছে। আচ্ছা, গত ক্লাসেও আমি একটা টাইমিং এর অঙ্ক করেছিলাম, মানে টাইম নিয়ে কথা বলেছিলাম। তো মূলত আমাদের এখানে চারটা আপেক্ষিকতা আছে। মূলত আমাদের এখানে চারটা আপেক্ষিকতা আছে। একটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা, একটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা, আর একটা হচ্ছে আমাদের ঘনত্বের আপেক্ষিকতা। ঠিক আছে, চারটা আপেক্ষিকতা আমাদের ভালোভাবে পড়তে হবে। এই চারটা আপেক্ষিকতা থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা ম্যাথ এখন প্র্যাকটিস করাচ্ছি। টম অপেক্ষা জেরি 5 বছরের ছোট। প্রথমে আমার সাথে সাথে যারা দেখছো তারা প্রশ্নটা একটু তুলে ফেলো আগে। টম অপেক্ষা জেরি 5 বছরের ছোট, প্রশ্নটা তুলে ফেলো। টম অপেক্ষা জেরি 5 বছরের, টম অপেক্ষা জেরি 5 বছরের ছোট। টম 20 বছর বয়সে মহাবিশ্ব ভ্রমণে বের হয়। টম 20 বছর, টম 20 বছর বয়সে, টম 20 বছর বয়সে মহাশূন্য ভ্রমণে হয় 10 মিটার এবং 0.9165 সি। 10 মিটার 0.95 সি, 9165, 0.9165 বেগের রকেট। মেরির বয়স যখন 35, টম তখন ফিরে আসে। প্রথম প্রশ্ন, জেরি রকেটের দৈর্ঘ্য কত? 0.95 সি এর পরে কি লিখছেন? বেগের। আর গ হচ্ছে ভ্রমণ শেষে টম ও জেরির মধ্যে কে বড় হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, বুঝতে পারলে অনেক সোজা। ভ্রমণ শেষে টম ও জেরির কে বড় হবে? এই দুটো প্রশ্নের আনসার আমরা এখন করব। ওকে, আচ্ছা, সেটা আমরা করবো আর এটা পারবো আর মেবি আমি করে দিব, আমি বুঝাই দেই, পরে আমি দিচ্ছি। আমি যখন কাজ দিব ওগুলো গ্রুপে দিয়ে দিলে হয়ে যাবে প্রশ্ন। আমি আপাতত এটা আগে বুঝাই দিই, এখানে একটু ঝামেলা আছে। আমি কিভাবে আনসার করবো একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি। সো প্রথমে মনে করো আমি গ নাম্বারটা আনসার করব। গ, হ্যাঁ, গ আমাকে বলছে জেরি রকেটের দৈর্ঘ্য কত দেখবে। আচ্ছা, এই যে 10 মিটার দৈর্ঘ্য আমাকে দেয়া আছে, 10 মিটার, এটা কি দৈর্ঘ্য আমাকে বলো তো? এটা কি দৈর্ঘ্য? এটা কি গতিশীল দৈর্ঘ্য না নিশ্চল দৈর্ঘ্য? নিশ্চল দৈর্ঘ্য। এটা গতিশীল স্যার, নিশ্চল দৈর্ঘ্য। স্যার গতিশীল। আচ্ছা, গতিশীল স্যার। টম তিনি 5 বছরের ছোট, টম 20 বছর বয়সে মহাশূন্য ভ্রমণে বের হয়, 10 মিটার দৈর্ঘ্য এবং এত বেগে। তাহলে 10 মিটার দৈর্ঘ্যটা ছিল এটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটার দৈর্ঘ্যটা 10 মিটারই ছিল, মানে এটা হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য। তাহলে এখানে আমি ফার্স্ট নিশ্চল দৈর্ঘ্য ইকুয়ালস টু 10 মিটার। কেমন? আচ্ছা, আমার থেকে বের করতে হবে রকেটের দৈর্ঘ্য কত দেখতে। কোন দৈর্ঘ্য বের করতে হবে? গতিশীল দৈর্ঘ্য। তাহলে গতিশীল দৈর্ঘ্য L equals to what? আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক লিখি নাই, L not equals to 10 মিটার। আর L টা আমরা বের করব, শেষ। আচ্ছা, আর বেগ,
এই ভেক্টর আমাকে দেয়া আছে v, সেটা কত? 9165C. 0.9165. তাহলে এখান থেকে আমি রকেটের দৈর্ঘ্য কত পাবো? সুতরাং দৈর্ঘ্য equals to সূত্র কি বলবো? L naught root over 1 minus b by c whole square. তাহলে এবার মাত্রা ড্রপ করে দেই 10 1 minus 0.9165 divided by c, এবার c যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে 10 over 1 minus 0.9165 কত আসতেছে? So 4.0034. 4.00034. 4.0034 আরেকটা জিরো আছে স্যার। লাগবে না, 4.00340 লাগবে না, 4.00340। না না স্যার 4.00034 তিনটা জিরো। এত মিটার, এটাকে আমি 4 মিটারও চিন্তা করতে পারি। অর্থাৎ আমাকে বলছে দৈর্ঘ্য কত দেখবে শেষ, সুতরাং দৈর্ঘ্য দেখবে অঙ্ক। তো সবসময় এখানে একটা কথা বলে রাখি, আমাদের গ আর ঘ দুইটা প্রশ্ন আসবে। গ এর মধ্যে ম্যাক্সিমাম টাইম আমাদের আসলে দৈর্ঘ্য, ভর এসব নিয়ে সরাসরি প্রশ্ন আসে। আর প্রবলেমটা শুরু হয় ঘতে গিয়ে। ঘতে অ্যাকচুয়ালি সময়ের একটা প্রবলেম আসে। সময়ের প্রবলেমটা স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয়। দৈর্ঘ্য কোনো সমস্যা হয় না, ঘনত্ব কোনো সমস্যা হয় না, ভরও কোনো সমস্যা হয় না। স্টুডেন্টদের শুধুমাত্র একটাই বুঝতে সমস্যা হয়, সেটা হচ্ছে সময়ের দিকে। ঠিক আছে, একটু তুলে ফেলো। এরপরে আমাকে বলছে ভ্রমণ শেষে টম ও জেরির মধ্যে কে বড়? বুঝছো সবাই? জি স্যার। তাহলে আমি মুছে ফেলতেছি। ঘটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে সহজ, যারা বুঝছো তাদের জন্য সোজা, আর যাদের বুঝতে ঝামেলা আছে তাদের একটু মাথা খাটাতে হবে। এখানে মহাশূন্য ভ্রমণে কে গেছে? টম। স্যার টম। জেরি গেছে, এটা বলো আগে, ক্লিয়ার করো। টম গেছে, রাইট? টম গেছে স্যার। তাহলে মহাশূন্য টম গেছে। তো এবার আসো, টম অপেক্ষা জেরি 5 বছরের। টম 20 বছর বয়সে মহাশূন্য ভ্রমণে বের হয়। তাহলে আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে টমের যাত্রা শুরুর বয়স। টমের যাত্রা শুরুর বয়স, অর্থাৎ যখন সে যাত্রা শুরু করছিল তখন টমের বয়স ছিল 20 বছর। স্যার টি হবে না শুধু এটা? এখনো কিছুতে যায় নাই, এটা আসতেছি, আগে বুঝাচ্ছি এখন টি বা টি হবে। প্রথমে জাস্ট লিখছি যে টমের যাত্রা শুরুর সময় যে বয়সটা ছিল সেটা হচ্ছে 20 বছর। তখন জেরির বয়স কত ছিল বলো? 15 বছর। 15 বছর। 15 বছর, কারণ টম থেকে জেরি 5 বছরের ছোট, ওখানে বলে দিয়েছে টম থেকে জেরি 5 বছরের ছোট। অর্থাৎ জেরির বয়স হচ্ছে 20 minus 5 equals to 15 বছর। ওকে, ঠিক আছে। এবার আসো, জেরির যখন বয়স 35 তখন টম ফিরে আসছে। অর্থাৎ টম পৃথিবীতে আসছে কখন? জিরির বয়স যখন 35। এখন জেরির বয়স 35, তখনই কিন্তু টম পৃথিবীতে ফিরে আসছে, বুঝিও কথাটা, রাইট? তাহলে আমি লিখবো যে টম যখন পৃথিবীতে ফিরে আসে তখন জেরির বয়স
35 বছর। পৃথিবী অনুযায়ী স্যার ওই 20 বছর পর ফিরে আসছে না স্যার? অর্থাৎ অর্থাৎ পৃথিবীর হিসেবে, অর্থাৎ দেখো বুঝিও কথাটা, পৃথিবীর হিসেবে মানে পৃথিবী থেকে দেখো এর বয়স কত ছিল? 15। এখন এটা 20 হয়ে বছর গেছে পর। যে টম যখন আসছে টম দেখছে যে এর বয়স হয়ে গেছে 35। তাহলে পৃথিবীর হিসাবে টম, স্যার পৃথিবীর হিসাবে টম টম মহাশূন্যে মহাশূন্যে 20 বছর সময় কাটাইছে। কাটায়। কত বছর কাটায় পৃথিবীর হিসাবে? 20 বছর 20 20 বছর। বছর। তাহলে পৃথিবীর হিসাবে দেখো, পৃথিবীর হিসাবে টম মহাশূন্যে সময় কাটায়। জেরির এদিকে 35 হয়ে গেছে, জেরি ছিল 15 বছরের আর জেরির বয়স হয়ে গেছে 35। দ্যাট মিন্স 35 মাইনাস 15 অর্থাৎ কত বছর কাটাইছে? 20 বছর। 20 বছর। এটা কে কাটাইছে? টম। টম কার স্যার, হিসাবে কাটাইছে? পৃথিবীর হিসেবে। পৃথিবীর হিসেবে। বলছিলাম যে পৃথিবীর হিসাবে যত হিসাব হবে সবগুলাকে কি ধরতে বলছিলাম? নিশ্চল। টি টি নট টি টি বলছিলাম, কিন্তু স্যার, সময়টার মধ্যে ঝামেলা আছে। স্যার বলছিলাম টি পৃথিবীতে যত কাহিনী পৃথিবী ধরতে যত কাহিনী হবে সব কিছুকে টি ধরতে বলছিলাম, রাইট? স্যার। সুতরাং সময় কাটে এটা হবে টি। সুতরাং টি ইকুয়ালস টু হচ্ছে 20 বছর। অর্থাৎ পৃথিবীর হিসাবে টম মহাশূন্যে 20 বছর কাটাই আসছে, কিন্তু টমের নিজের হিসাবে যে সময়টা কাটায় সেটা হচ্ছে টি নট, অর্থাৎ টমের নিজের হিসাবে। সুতরাং টমের নিজের হিসেবে নির্ণীত টমের নিজের হিসাবে নির্ণীত সময় টি নট ইকুয়ালস টু হোয়াট আমরা বের করব। আর বাকি মান তো আমরা জানি, বি তো আমাকে বলে দিচ্ছে 0.9165 সি। হ্যাঁ, এটা তো আমাকে বলে দিচ্ছে। তাহলে বলো তো, সুতরাং টি নির্ণয় সূত্র কি? টি নট ডিভাইডেড বাই √1 minus v by c whole square। এখান থেকে যদি আমি বলি যে টি নট বের করো, তাহলে টি নট ইকুয়ালস টু টি √1 minus v স্কয়ার বাই c স্যার b স্কয়ার। is equal to স্যার 0.91 হ্যাঁ, স্যার আপনি equals to 9.91 দিছেন। 0.9165 সি। হ্যাঁ, এবার টি নটটা বের করব, তাহলে টি নট ইকুয়ালস টু টি হচ্ছে 20 দিয়ে দিলাম ইনটু √1 minus 0.9165 c divided by c square। এখান থেকে ইকুয়েশন করো, √1 minus 0.9165 কত আসছে বলো? স্যার 8.006 006 স্যার 3টা 0। 8.06 এত यस এতটুকু কিন্তু করে ফেলো আগে। তাহলে এবার বাদ বাকি অংশটা আমরা এখানে একটু করে ফেলি, এখানে যেহেতু একটু হালকা জায়গা আছে। সুতরাং টম ফিরে এলে টমের বয়স হবে, দেখো কারো বয়স তো আর অন্য কেউ নির্ণয় করে দেয় না। কারো বয়স কি কেউ নির্ণয় করে দেয় না, সে নিজে নির্ণয় করে? স্যার নিজে। পৃথিবী হচ্ছে আমার সেটা বিষয় না, কিন্তু টম নিজে তার বয়স কত নির্ণয় করতে সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে টম ফিরে এলে টমের কত বয়স হবে? টম গেছিল কত বছরে? 20 বছরে। 20 বছরে স্যার। 20 বছর। 20 যোগ যেটা পাইছি ওটা। এটা কারণ টম 20 বছরে গেছিল আর কাটাই আসছে 8 বছর। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে জেরি বুড়ো হয়ে গেছে গা। টম জেরিকে আগে গেছিল 80 শাদী হবে, কিন্তু জেরি হয়ে গেছে এখন বুড়া। কারণ টম যাওয়ার জেরির স্প্যান হচ্ছে 15 বছর। হ্যাঁ, জেরি স্প্যান করছে কিন্তু 15 বছর, বাট বেচারা টম মাত্র 8 বছর। টমের ফিল হচ্ছে অনলি 8 ইয়ার্স, অর্থাৎ 8 লিখে ফেলতে পারি, 8 লিখে দিলাম প্রায়, অর্থাৎ 28 বছর। আমি এটা কাটি দিলাম আর কি, এটা প্রায় 8 বছর প্রায়। ও 40 বছর হওয়ার কথা না স্যার? টমের বছর, টমের হবে 28 বছর আর জেরির হবে, জেরির তো হয়ে গেছে, জেরির তো অলরেডি কত বছর বয়স বলছে? 35 না?
না স্যার, এমনি পৃথিবী হিসেবে ওর 40 বছর হওয়ার কথা না স্যার? কোথায় না থাকতো, আজকে যদি টম মহাশূন্যে না যেত, তাহলে টমের অ্যাকচুয়ালি বয়স হইতো 20 বছর, তো 15 বছর কাটে আসছে, 35 বছর হইতো। সরি, 35 বছর বলতেছি, 40 বছর 40 স্যার। বছরই তো স্যার। 40 বছর হইতো। হ্যাঁ, 20 বছর স্পেন্ড করছে, 40 বছর হইতো। কিন্তু সমস্যা হচ্ছে টম মহাশূন্যে গেছে। দেখো কত সুন্দর একটা ক্লাইম্যাক্স। টম যখন যাচ্ছিল তখন 20 বছর ছিল, জেরি তখন ছোট্ট ছিল 5 বছর। টম পুরো মহাকাশ ঘুরি ঘুরি আসছে, জেরিকে বলতে আসলে আমাদের বিয়ে হবে। এবার আসার পরে দেখছে যে জেরির বয়স হচ্ছে কত বছর, 35 বছর, আর বেচারা টম তখন ইয়াং একদম 28 বছর। এই হইতেছে ঘুরে কাহিনী। গেছে জেরি। জেরি বুড়া হয়ে গেছে। স্যার এটা ফার্স্ট লাইনে কি লিখছিলেন স্যার, টমের শুরুর আগে স্যার? টমের যাত্রা শুরুর বয়স, তখন জেরির বয়স। এই হচ্ছে আপেক্ষিকতা, এটাই হচ্ছে আপেক্ষিকতা। খুব সুন্দর একটা জিনিস। এটা আসলে এত বেগে চলা কখনোই সম্ভব না, কিন্তু এটার কিছু ছোট ছোট গ্রুপমেন্ট আছে, যেমন যারা মহাশূন্যে স্পেসে কাটাই আসে, তাদের কিন্তু বয়স সেকেন্ড পরিমাণ কমে যায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড তাদের বয়স কমে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার এখানে উত্তরটা কি লিখবো, কে বড় হবে স্যার, জেরি বড় হবে? জেরি বড় হবে হ্যাঁ, তো। এটা বুঝাই দাও এবার। জেরি বড় হবে, সুতরাং ও আচ্ছা, এখানে তো কে বড় হবে লেখা ছিল। জি স্যার। সুতরাং জেরি বড় হবে, এবং বড় হবে কয় বছরের? 35 মাইনাস 28। আচ্ছা 35 স্যার, থেকে 28 বাদ দাও। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার ধরেন সাপোজ স্যার কোনো বাপে স্যার তার ছেলেকে রেখে স্যার মহাশূন্যে গেছে স্যার, আসার পরে কি স্যার হ্যাঁ, ছেলে বাপের থেকে বড় হয়ে যাবে? বড় হয়ে যাবে সিরিয়াসলি স্যার? সিরিয়াসলি। এবং তুমি আপেক্ষিকতা এটাও তোমাকে বলে যে, মনে করো ওই দিন বলছিলাম না, সাপোজ জি স্যার। আলো তো যাইতে সময় লাগছে, রাইট? এখন জি স্যার। মনে করো আহ অন্য কোনো একটা গ্রহ আমাদের কাছাকাছি আছে, যেটা আমাদের থেকে 300 বছর দূরে, 300 আলোক বছর দূরে, 300 বছর না, 300 আলোক বছর। আলোক বছর মানে জি হচ্ছে স্যার। যে আলো 1 বছরের জন্য যায়, এটাকে বলা হয় 1 আলোক বছর। স্যার আলো ঠিক যাইতে আছে, এতটুকু 300 সময় আলোক, লাগে স্যার? জি স্যার। হ্যাঁ, আলো 300 আলোক মানে হচ্ছে আলোটা 300 বছর লাগে যেতে। এখন জি স্যার। সমস্যাটা হচ্ছে, মনে করো ওই গ্রহ থেকে কেউ আমাদেরকে দেখে ফেলছে, সাপোজ দেখে ফেলছে, তাহলে জি ও ওই গ্রহ থেকে আমাদেরকে যখন দেখবে, কেমনে দেখবে? আমরা জিনিস কেমনে দেখি? আমরা দেখি কোনো বস্তুতে আলো যায় পড়লে, তারপর আলোটা আমাদের চোখে আসলে, নাহলে কি দেখি? আচ্ছা, না স্যার, তাইলে বিষয়টা হচ্ছে কি, রিফ্লেকশন হইলে। সূর্য সূর্য থেকে আলো এসে প্রথমে পৃথিবী আলোকিত করছে, তারপর সেখান থেকে আলোটা গেছে, যায় এখন ওই গ্রহে পৌঁছেছে। এই মুহূর্তে কোন আলোটা পৌঁছেছে? এখনের আলো না 300 বছর আগের আলো? 300 বছর 300 আগের বছর আলো। আগের আলো। আগের আলো। 300 বছর আগে মনে করো। ও, তো 300 বছর আগে কি ছিল? এখানে জমিদার ছিল, সম্রাট শাহজাহান। তো ওখান থেকে যখন দেখবে, তখন দেখবে যে এখানে মানুষের ঘোড়া নিয়ে ঘুরতেছে, জমিদারি প্রথা চলতেছে। হ্যাঁ, দেখো, চিন্তা করে দেখো কি অদ্ভুত পৃথিবীর বর্তমান অবস্থা। তারা দেখবে না, দেখবে পৃথিবীর অতীত 300 বছর আগে। সাপোজ আরো মজার ব্যাপার দেখো, কোনো কারণে আজকে তোমার মধ্যে একটা মানে তোমার মধ্যে একটা ব্যাপার চলে আসছে, তুমি অনেক বেশি গতিশীল হতে পারছো। তুমি কি করছো? 1 সপ্তাহ আলো, মানে 1 সপ্তাহ আলোকবর্ষ দূরে, সরি, আলোকবর্ষ বলতে 1 সপ্তাহ দূরে, মানে আলো 1 সপ্তাহ যতটুক যায় ততটুক পরিমাণ দূরের একটা গ্রহতে চলে গেছো। যাওয়ার পর তুমি পৃথিবী দেখতে চাচ্ছ। এখন তুমি যদি পৃথিবী দেখো, তাহলে 1 সপ্তাহ আগের ঘটনা দেখবা। ইভেন মনে করো কালকে যে ঘটনাগুলো ঘটছে তুমি সেগুলো দেখতে যাচ্ছ, তাহলে একদিন আলো যেতে যে সময় লাগে, অন্য একটা গ্রহে যাও, গ্রহে যাই যদি তুমি তোমাকে অবজার্ভ করো, তাহলে তুমি তোমাকেই দেখবে, এবং তুমি তোমার ঘটে যাওয়া ঘটনাগুলো দেখবা। খুব অদ্ভুত একটা জিনিস, ঠিক আছে? অর্থাৎ আমরা যে বলি আমাদের সবকিছু সেফ থাকতেছে, সেফ থাকতে হচ্ছে না তো। আমাদের অতীত সব রেকর্ড করা, আমরা জাস্ট দূরের। আমাকে যদি কোনো একটা অতীত দেখাতে হয়, হ্যাঁ, আমাকে অনেক দূরের একটা গ্রহতে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমি আমার অতীত দেখতে পাবো। যত দূরের গ্রহ হবে তত পিছনে যেতে থাকবো। ঠিক আছে? এখন মনে স্যার। করো আমি যে পাপগুলো স্যার করছি তাহলে স্যার সেগুলো এইটাকে দেখাতে স্যার, স্যার রিসার্চ তুমি করে গেলে স্যার আস্তে গ্রহ করবে। স্যার এটাকে রিসার্চ করে তো স্যার টাইম মেশিন বানানো সম্ভব তাইলে স্যার? সম্ভব, কিন্তু সমস্যাটা হচ্ছে এত আলোকবর্ষ দূরের গ্রহতে যাওয়া এটা পসিবল না। হ্যাঁ, এই আর কি।
যদি কখনো ও আচ্ছা। সামনে পসিবল হয় কোনো যন্ত্র আবিষ্কার হয় তাহলে ডেফিনেটলি টাইম মেশিনের স্যার কনসেপ্ট আপনি আমি বলে লাস্ট ক্লাসে আরেকটা কথা বলছিলেন যে স্যার কেউ যদি স্যার আলোর ব্যাগে চলে যায় তাহলে স্যার পৃথিবী ফ্রিজ হয়ে যাবে স্যার ঠিক না স্যার? কোনো বস্তু যদি আলোর বেগে চলে সমস্যাটা হচ্ছে কি জানো, সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি, কোনো বস্তুকে জি দেখি স্যার, কেমন আলোর জি স্যার। সাহায্যে না। সাপোজ আমার যদি আজকে অন্ধ থাকতাম, আমি যদি চোখ না দেখতাম, তাহলে কি আমি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারতাম? তাহলে অবস্থান না স্যার। নির্ণয়, টাইম নির্ণয়, ভর নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয় যেটাই বলো না কেন, এগুলো সব চোখে দেখার জন্য। আর চোখে দেখতেছি কার মাধ্যমে? আলোর মাধ্যমে। এখন তুমি যদি আলোর সাথেই গতিশীল অবস্থায় থাকো, তাহলে সমস্যাটা কি হবে জানো? সমস্যাটা হলো তুমি আলোর সাথে অলরেডি গতিশীল। ট্রেনের কামরার ভিতরে যখন একটা জি। মানুষ থাকে তখন কি হ্যাঁ মনে করে স্যার। নিজেকে গতিশীল না স্থির মনে করে? তাহলে তুমি যদি আলোর সাথেই গতিশীল অবস্থায় হয়ে যাও আলোর মতো, তাহলে তুমি ট্রেনের কামরার মানুষের মতনই হয়ে যাবে। তোমার থেকে তখন নিজেকে স্থির মনে হবে। সেজন্য তোমার মনে হবে আশেপাশে পৃথিবী তোমার জন্য ফ্রি হয়ে গেছে। এই জন্য মুভিতে যখন ও দেখায় হঠাৎ করে আচ্ছা। যখন সে আলোর বেগে চলে যায়, তার ব্রেন যখন আলোর বেগে কাজ করে, তখন সে কয় স্থির হয়ে যায়। ওকে, এবার একটু ইমাজিন করো, আমাদের অতীতের গ্রহে যাওয়ার দরকার নাই। আমাদের ব্রেন তো মনে করো একটা গ্রহ নক্ষত্রের মতো, সাপোজ কল্পনা করে। তো ব্রেনের মধ্যে আমাদের যে সেন্স গুলো আছে, কোনো কারণে এই সেন্স গুলোর গতিশীলতা এমন হয়ে গেছে যে এগুলা কি করতেছে প্রিভিয়াস, মানে এগুলো আলোর বেগের কাছাকাছি, মানে ফাস্টেস্ট, যেটাকে বলা হয় ফাস্ট, অনেক ফাস্টলি চলতেছে। বা মনে করো এগুলা আমাদের পুরান জিনিসগুলো আমাদেরকে মেমোরিতে নিয়ে আসতেছে ধীরে ধীরে। ব্রেনের কাঠামো তুমি কল্পনা করো, এখন ইমাজিন করো। আর কোনো কারণে যদি তোমার রু বের হয়ে এমন একটা গ্রহে চলে যায়, তখন কিন্তু তুমি তোমার অতীত দেখতে থাকবে। হ্যাঁ, এই আর কি। যাই হোক, এগুলো অনেক মজার মজার জিনিস। স্যার উদ্দীপক ভালো। স্যার তাহলে আপনি 0.9165 সি দিছেন যে স্যার এটা আলোর ব্যাগের এত গুণ বেশি না হ্যাঁ হ্যাঁ ব্যাগে হ্যাঁ স্যার? হ্যাঁ তাহলে স্যার ও তো আলোর ব্যাগের চেয়ে বেশি ব্যাগে স্যার রকেটটা যাচ্ছে ওর, হ্যাঁ। তাহলে স্যার ওর জন্য পুরো আলোর পৃথিবী বেগের ফ্রিজ চেয়ে না? বেশি বেগে না, এটা কম, এটা কম। 0.91 এটা আলোর বেগের চেয়ে কম, এটা পয়েন্টে আছে। আলোর বেগ তো 3 into 10 to the power 8। আচ্ছা যাক, আরেকটা জিনিস বলে দেই, তিনটা জিনিস বলে দেয়। সেটা হচ্ছে আলোর বেগে যদি কখনো কোনো বস্তু যেতে পারে, টাইমটা কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে, আটকে থাকবে। ফ্রিজ দেখবে যে সে কিছুই চেঞ্জ করছে না। আলোর বেগের কাছাকাছি গেলে সময়টা, তো আমরা জানি আলোর বেগের কাছাকাছি গেলে সময়টা চেঞ্জ হয়ে যায়। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে যে স্যার আমি যদি আলোর বেগের বেশি বেগে চলে যাই তখন কি হবে? আলোর বেগের বেশি বেগে তো যাওয়া পসিবল না। যদি কখনো পুরো চলে দুনিয়া যাও উল্টে তাহলে যাবে। অর্থাৎ তুমি কিন্তু পেছনের কাঠামোতে চলে যাবে। অর্থাৎ তোমার কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় তুমি অতীত দেখতে পারবে। মানে তুমি যদি কোনোভাবে আলোর বেগের চেয়ে বেশি বেগে তোমাকে গতিশীল করে ফেলতে পারো, তাহলে তুমি পৃথিবীতে বর্তমান তোমার চোখের সামনে ঘটনাগুলো দেখবে। ধীরে ধীরে তুমি তোমাকে দেখবা এবং পিছনে চলে যেতে থাকবা। যেমন একটা মুভি আছে, এই যে এটার নামটা আমি ভুলে গেছি, এটা নেটফ্লিক্স এর একটা সিরিজ। এখানে একটা জিনিস দেখানো হয়েছিল মুভিটার মধ্যে, সেটা হচ্ছে সে একটা কাঠামোতে গেছে, সে একটা গুহার মধ্যে ঢুকছে। হ্যাঁ, ডার্ক মনে হয়। সে একটা গুহার মধ্যে ঢুকছে। তো গুহার মধ্যে যখন সে ঢুকে গেছে, ঢুকার পর সে কি করছে, অন্য একটা কাঠামোতে চলে গেছে। ওই গুহার অপোজিট সাইডে যখন সে বেরিয়েছে, অন্য কাঠামোতে চলে গেছে। এবার অন্য কাঠামোতে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে সে তার পুরান কাঠামোতে চলে গেছে, মানে অতীতে চলে গেছে। এখন ওখানে কেউ তাকে চিনে না, দেখা যাচ্ছে মানুষগুলো এক ধরনের, ওখানে ইউনিভার্সিটি এক ধরনের, সব এক ধরনের। পুরান পুরান মানে অতীত 300-400 বছর পূর্বে চলে গেছে সে। তো সেখানে তার বাসায় যায়, সে যখন নক করতেছে, বাসার কেউ তাকে চিনতেছে না। তার বাসা জায়গাতে সে গেছে, বাট বাসাটা ঠিক নাই, চেঞ্জ। পুরো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে, প্রিন্সিপালকে যাই বলতেছে এরকম সেরকম, রাইট? সে এক ধরনের একটা অবস্থা গেছে। এখন সমস্যাটা হচ্ছে, সরি 300-400 বছর ভুল বলছি, মনে করো 50-60 বছর আগে গেছে। তো এখন সমস্যাটা কোথায় লাগছে কি জানো? সমস্যাটা লাগছে সে এমন একটা কাঠামোতে গিয়ে পড়ছে 50-60 বছর আগে, যখন ওইখানে যে ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, ছোট বাচ্চা, সেটা তার বাবা। এখন সে যদি তার বাবাকে বলে দেয় যে সে কাঠামোতে ব্যাগ আসছে, তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে, ও যদি ওর বাবাকে নিয়ে ফিরে যায়, বা ও যদি আবার ফিরে যেতে চায়, মানে সে বুঝতেছে না সে কোথায় আছে। সে পুরো সব ঘটনা দেখতেছে, ওর বাবার কার প্রেমিকা ছিল, ওর বাবা কার সাথে রিলেশন ছিল, এগুলো সব সে অবজার্ভ করতেছে। কোনো কারণে যদি সে নিজেকে প্রুভ করতে যায় যে সে ট্রু, পারতেছে না। বিকজ সে যখনই প্রুভ করতে যাবে, তখনই মাথায় এটা আসতেছে, আমি যদি প্রুভ করে দেই, ওই গুহার মধ্যে আবার ফিরে যাই, তাহলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ আমি গুহা থেকে আসছি একটা রেগে, যদি কোনো কারণে ওই বেগে যেতে না পারি, তাহলে তো আমি কোন জায়গায় যাই পড়বো ঠিক নাই। সেজন্য সে ওটাতে কিন্তু নিজেকে মানা নেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে ব্যাপার আর কি। মাল্টিভার্স কি সম্ভব? সম্ভব, সবই সম্ভব, কিন্তু এগুলা সবই সম্ভব, জাস্ট কল্পনায়। তুমি কল্পনা করতে থাকো, তুমি আজকে একটা ভোগীযোগী তত্ত্ব আনবা, সম্ভব। মানে আরেকটা তত্ত্ব বলি তোমাদেরকে আমি, খুব মজার। তুমি যখন তোমার ইমাজিনেশন পাওয়ার কিন্তু মানুষ ক্রিয়েট করে, তোমার ইমাজিনেশন পাওয়ার কিন্তু সব ক্রিয়েট করে। কিরকম অদ্ভুত জিনিস না? মানে বিষয়টা হচ্ছে এই যে মনে করো তুমি খাবা, তোমার ক্ষুধা লাগছে, তুমি খাবা, তোমার সামনে কি আছে এটা তুমি ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি তোমার চোখ ক্রিয়েট করে দিবে যে তুমি এখন কি খাচ্ছ।
মানে বিষয়টা হচ্ছে যে তুমি নিজে ক্রিয়েট করবা যে তোমার কি খাইতে ইচ্ছা করতেছে বা কি খাইতে ইচ্ছা করতেছে, অর্থাৎ আশেপাশের বস্তুগুলো তোমার সব কল্পনা, ইভেন তুমি নিজে তোমার কল্পনা, জুমে ক্লাস করতেছে এটাও কল্পনা, পড়ালেখাও কল্পনা, এভরিথিং কল্পনা। মানে তুমি সব কল্পনার মধ্যে আছো, কল্পনার জগতে হারাই যাচ্ছে, এই জন্য বারবার রেজাল্ট খারাপ হয় ইউজি টেস্টের। তার মানে আপনিও কল্পনা। আমিও কল্পনা, সব কল্পনা। আচ্ছা যাক, বাদ দিয়ে একটা অঙ্ক করে দিতে পারছি, আরেকটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। তবে এই টম এন্ড জেরির অঙ্কটা যদি বুঝতে পারো, এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, এটাই কিন্তু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে সময়ের ব্যাপারটা। চারটা আপেক্ষিকতা, তিনটা খুব সহজ বোঝা যায়, কিন্তু সময়েরটা বুঝতে একটু কষ্ট হয়, তাই সময়টাকে বারবার একটু প্রাধান্য দিচ্ছে, কেমন? তো এইটা দেখে আরেকবার সময়টা ভালো করে করে ফেলবে এই অঙ্কটা। আর একটা দুইটা অঙ্ক আমি গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এগুলো একটু ট্রাই করবা, ঠিক আছে? আর আমি তোমাদের প্রেজেন্টটা ডেকে ফেলি, দাঁড়াও। স্যার হ্যাঁ বলো। আজকে আসবো? আচ্ছা আমি একটু পরে জানাই সেটা, কেমন? আজকে সমস্যা